হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2011 সালে মুক্তি পাওয়া সাউথ কোরিয়ান রোমান্টিক মুভি অলওয়েজ, যার IMDb রেট 7.7 আউট অফ 10। এই মুভিটিতে আমরা একটি অন্ধ মেয়ের জীবন কাহিনী সম্পর্কে জানতে চলেছি। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা জাং নামে একটি ছেলেকে দেখতে পাই, যে সারাদিন ছোটখাটো কাজ করতে থাকে, বিভিন্ন অফিসে পানি সাপ্লাই দেওয়া, এমনকি অনেক কিছু। তারপর আমরা দেখি জাং রাতে পার্কিং লটে কাজ করতে আসে। আর এখানে আসার কারণটি হচ্ছে, এখানে যে বয়স্ক লোকটি ছিল সে রিটায়ার্ড নিচ্ছে। তখন আমরা বুঝতে পারি জাং আজকেই প্রথম এই পার্কিং লটে কাজে এসেছে। তখন আমরা জানতে পারি এই বয়স্ক লোকটি জাংকের পূর্ব পরিচিত। আর সে তখন জাংকে বলে, তুমি এই বয়সে এত কষ্ট করো না। তখন আমরা বুঝতে পারি জাঙ্ক অনেক কর্মঠ একটা ছেলে। তারপর ওই লোকটি সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি জাঙ্ক সেই বুড়ো লোকটির জায়গায় একটি এন্ট্রি গেটে এসে বসে। তখন আমরা বুঝি এটা পার্কিং লটের এন্ট্রি গেট, মানে এখানে কোন কোন গাড়ি আসে বা যায় তার হিসেব রাখা হয়। আর তখন জাঙ্ক সেখানে বসে টিভিতে বক্সিং ম্যাচ দেখছিল। আর তখনই সেখানে একটি মেয়ে আসে এবং তার হাতে কিছু ফল দিতে থাকে। জাং তখন বলে, আপনি এগুলো আমাকে কেন দিচ্ছেন? তখন মেয়েটি জাঙ্কের বয়স শুনেই বলে, আপনি এখানে কি করছেন? এখানে তো আমার দাদার থাকার কথা। তখন জাং বুঝতে পারে মেয়েটি অন্ধ। তখন মেয়েটি বলে, আমি প্রতিদিন এ সময় এখানে আসি এবং দাদার সাথে খাবার খাই আর টিভিতে শো উপভোগ করি। তারপর মেয়েটি জাঙ্কের হাত থেকে সবকিছু নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। আর যখন মেয়েটি বাইরে যায় তখনই বৃষ্টি শুরু হয়। তখন জাং সেখানে আসে এবং মেয়েটিকে ভিতরে নিয়ে আসে। আর তখন বলে, বৃষ্টি শেষ হলে আপনি এখান থেকে চলে যান, আপাতত আপনি প্রোগ্রাম দেখতে পারেন। তারপর মেয়েটি সেই প্রোগ্রাম উপভোগ করতে থাকে। আসলে মেয়েটি অন্ধ হলেও সে তো কানে শুনতে পায়। আর সে সেই প্রোগ্রামটি শুনে শুনেই উপভোগ করতে থাকে। তারপর শোটি শেষ হওয়ার পর মেয়েটি সেখান থেকে চলে যায়। আর তখন আমরা জানতে পারি মেয়েটির নাম হচ্ছে জেনি। আর সে একটি কল সেন্টারে কাজ করে। আসলে তোমরা তো বুঝতেই পারছো একটি অন্ধ মেয়ে কিভাবে অন্য কোনো কাজ করবে। আর তার যেহেতু ভয়েস অনেক সুন্দর, তাই সে কল সেন্টারে কাজ করতে পারছে। তারপরের দিন আমরা দেখি জ্যাঙ্ক একটি বক্সিং ক্লাবে আসে। আর সেখানকার কোচ তার উপর রেগেছিল। তখন জ্যাঙ্ক তার কাছে ক্ষমা চাইতে থাকে, তবে কোচ সেখান থেকে উঠে চলে যায়। তারপর জ্যাঙ্ক যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সেখানে সেকেন্ড কোচ আসে। আর সে সেখানকার বক্সারদের সাথে তার পরিচয় করিয়ে দেয়। সে তখন বলে জ্যাঙ্ক কোনো এক সময় অনেক ভালো বক্সার ছিল, এমনকি সে সময় সে ন্যাশনাল বক্সিং ম্যাচে তার অপোনেন্টকে খুব সহজে হারিয়ে জিতেছিল। আর এসব শুনে সেখানকার সেরা বক্সার জাংকে একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে। সে বলে, এক সময় তুই আমাকে হারিয়েছিলি, তবে আমি এখন এখানকার সেরা বক্সার। তবে জ্যাং কোনোভাবেই বক্সিং করতে চাচ্ছিল না। আর তখন কোচ সেখানে আসে এবং জ্যাংকে বলে, তুই ওর সাথে একটি ম্যাচ খেলবি। তবে জ্যাং কোনোভাবেই রাজি হয় না। তখন আমরা বুঝতে পারি এর মধ্যে কোনো একটা রহস্য রয়েছে। আর তখন কোচ জাংকে একটি থাপ্পড় দেয় আর সেখান থেকে জাংকে বাইরে বের করে দেয়। তখন জাং সেখানে সরি বলে সেখান থেকে চলে আসে। তারপর সিন কাট হয়। রাতে জাং যখন তার কেবিনে ছিল তখন সেই অন্ধ মেয়েটি আবার সেখানে আসে সেই প্রোগ্রামটি দেখার জন্য, যে প্রোগ্রামটি সে তার দাদার সাথে দেখতো। তারপর তারা দুজনে একসাথে বসে সেই প্রোগ্রামটি উপভোগ করতে থাকে। তখন আমরা দেখি মেয়েটি সেখানে কিছু একটার গন্ধ উপলব্ধি করতে পারে। আর সে তখন জাংকে বলে সেখানকার জানালা খুলে দিতে। তখন আমরা দেখি এই গন্ধটি আসলে জাংকের মোজা থেকে আসছিল। এরপর জেনি জাংকের কাছে এই প্রোগ্রামের বিষয়ে জানতে চায়। তখন জাং পুরো প্রোগ্রামের বর্ণনা দেয়, কে কেমন ড্রেস পরেছে, কি রং, এইসব নিয়ে। আসলে জেনি জন্মগত অন্ধ ছিল না, পরে অন্ধ হয়েছে। আর এরপর যখন প্রোগ্রামটি শেষ হয় তখন জেনি সেখান থেকে চলে যাওয়ার জন্য উঠে। তখন জাং তার কাছে থাকা বক্সটি জেনিকে ফেরত দিয়ে দেয়, যেটির মধ্যে জেনি স্ন্যাক্স এনেছিল। আর তখন জেনি জ্যাংকের দিকে হাত বাড়ায় পরিচিত হওয়ার জন্য। তবে জ্যাঙ্ক হাত মিলাতে নার্ভাস ফিল করছিল, কারণ জ্যাঙ্ক সবসময় একাই থাকতো। তারপর জ্যাঙ্ক যখন জেনির সাথে হাত মিলায় তখন জেনি জিজ্ঞেস করে, তোমার হাত এত শক্ত কেন? তুমি কি অনেক কঠোর কাজ করো নাকি? তবে জ্যাঙ্ক সে বিষয়ে কিছুই বলে না। তারপর জেনি সেখান থেকে চলে যায়। পরের দিন জ্যাঙ্ক জেনে আসার পূর্বেই একদম রেডি হয়ে বসেছিল, এমনকি সে নতুন জামা এবং জুতা পরেছিল। আর জেনি যখন আসে তখন সে নতুন জুতার ঘ্রাণে বুঝে ফেলে জ্যাঙ্ক আজকে নতুন জুতা পরেছে। আর সে কিছুটা টিটকারি করেই বলে, তুমি নতুন জুতা কিনেছো নাকি? তখন জ্যাঙ্ক বলে, না, এটা আরো কিছুদিন আগেই কিনেছি।
আসলে অন্ধ মানুষের ঘ্রাণ এবং শ্রবণ শক্তি কিছুটা বেশি থাকে। এরপর তারা যখন প্রোগ্রামটি দেখছিল, তখন জেনি খুব ইমোশনাল হয়ে যায়। তখন জেনি বলে, আমরা যেটা দেখতে পাই না সেটা আমরা আরো বেশিভাবে অনুভব করতে পারি। আর প্রোগ্রামটি শেষে জেনি আবার তার বাসার দিকে চলে যাচ্ছিল। আর যখন সে যাচ্ছিল তখনই তার পাশ দিয়ে একটি গাড়ি যায় এবং অনেক জোরে হর্ন বাজায়, যার ফলে জেনি ভয় পেয়ে পড়ে যায়। আর সে যে ভাঙা কাচের বোতলের উপর পড়ে। তবে জেনি পড়ে যাওয়ায় তার পা মুচকে যায়। তারপর জাঙ্ক জেনিকে হসপিটালে নিয়ে যায় এবং ব্যান্ডেজ করে দেয়। তারপর সে তাকে বাসায় পৌঁছে দিতে চায়। আর জেনির পা মুচকে যাওয়ায় সে ঠিকভাবে হাঁটতেও পারছিল না। তাই জাঙ্ক তাকে কাঁধে করে তার বাসায় পৌঁছে দেয়। তবে জেনির বাসায় সিঁড়ি দিয়ে জেনিকে উপরে উঠানোর সময় স্যাম অনেক ক্লান্ত হয়ে যায়। তখন জেনি স্যামকে বলে, তুমি কি আমার আরেকটি কাজ করে দিবে? আমার বাসায় যে ড্রেনের লাইনটি ছিল তা আটকে গেছে, তুমি কি তা পরিষ্কার করে দিবে? তখন জ্যাঙ্ক সেটিকে পরিষ্কার করে দেয়। আর তখন দেখে তার মধ্যে একটি কাপড় আটকে রয়েছে। আর তারপর যখন জ্যাঙ্ক তার বাসায় চলে আসবে, তখনই জেনি তাকে কনসার্টের 2টি টিকিট দেয়। আর সে বলে, তুমি তোমার কোনো বান্ধবীকে নিয়ে সেখানে যেতে পারো। তখন জ্যাঙ্ক বলে, আমার কোনো বান্ধবী নেই। তখন জেনি বলে, তাহলে আমরা দুজনেই যাব। আর এরপর জ্যাঙ্ক তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর পথিমধ্যে আমরা দেখি জ্যাঙ্ক আজকে অনেক খুশি। আসলে কোনো মানুষ যখন খুব ডিপ্রেস থাকে, তখন তাকে কেউ সঙ্গ দিলে তার অনেক ভালো লাগে। তাই জ্যাঙ্ক আজকে অনেকদিন পর হাসতে হাসতে বাসায় যাচ্ছিল। আর অন্যদিকে আমরা দেখি জেনিও অনেক খুশি। আর সে শুয়ে শুয়ে জ্যাঙ্কের কথাই ভাবছিল। আসলে তারা দুজনেই দুজনের সঙ্গ অনেক উপভোগ করছিল। তারপরের সিনে আমরা দেখি তারা দুজন কনসার্টে যায় এবং কনসার্ট শেষে তারা একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। তখন জেনি জ্যাঙ্ককে বলে, তুমি রাতের বেলা পার্কিং লটে কাজ করো, তবে তুমি দিনের বেলা কি করো? তখন জ্যাঙ্ক বলে, আমি দিনের বেলা পানি সাপ্লাই দেই। তখন জেনি হাসতে হাসতে বলে, তাহলে তুমি হয়তোবা ছোটবেলায় পড়াশোনা ফাঁকি দিয়েছো, তাই তোমাকে এখন অনেক কাজ করতে হয়। তবে জ্যাঙ্ক কথা শুনে খুব রেগে যায়, কারণ সে তার বিষয়ে কোনো কথা কাউকে বলতে চায় না। সে জেনিকে বলে, তুমি অনেক বেশি কথা বলো। আর এই কথাটি জেনির অনেক মাইন্ডে লাগে। আর সে সেখান থেকে উঠে চলে যায়। আর জেনি যখন তার বাসার গেটের সামনে আসে, তখন জাঙ্ক সেখানে আসে এবং সরি বলে। তখন সে বলে, আমার বয়স 30 বছর। আর আমি যখন ছোট ছিলাম তখন আমি একজন বক্সার ছিলাম। আর হ্যাঁ, আমি একসময় খারাপ কাজে লিপ্ত ছিলাম। তবে এখন আর আমি ওই লাইফটা চাই না। তাই আমি এখন খুব পরিশ্রম করি। তবে জেনি কোনো উত্তর দেয় না, জাস্ট গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাঙ্ক তার কোচের সাথে দেখা করতে যায়। তখন সে জিজ্ঞেস করে, তুই এতদিন কোথায় ছিলি? তখন জ্যাঙ্ক কিছু বলে না। তাই কোচ সেখান থেকে উঠে চলে যেতে নেয়। তখন জ্যাঙ্ক বলে, আমি বক্সিং ছেড়ে দেওয়ার পর মানুষের হয়ে টাকা উসুল করতে যেতাম। মানে যারা ধারে টাকা দেয় সেই টাকা উসুল করতে যেত। আর এর জন্য অনেক মানুষকে মারা লাগতো। এসবের ফলে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। তাই সে 5 বছর জেলে ছিল। এর পরের দিন জেনি যখন বাসায় আসে, তখন আমরা দেখি তার পিছনে তার অফিসের বস সেখানে আসে। আর তার হাতে একটি ওয়াইনের বোতল ছিল। বস তখন বলে, আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। আর জেনির বস হওয়ায় জেনি তখন কিছু বলতে পারে না। এখানে বলে রাখা ভালো, তার অফিসের বস জেনির উপর আগে থেকেই কুনজর ছিল। তারপর তারা যখন ভিতরে যায়, তার কিছুক্ষণ পরেই বস জেনির উপর আক্রমণ করে। তবে জেনির ভাগ্য ভালো ছিল, সে সময় জ্যাঙ্ক সেখানে চলে আসে। আর জ্যাঙ্ক যখন এগুলো দেখে তখন সে তো পুরোই রেগে যায়। আর সে বসের উপর আক্রমণ করে দেয়। আর বসকে যখন সে মেরেই ফেলবে, তখনই জেনি চিৎকার দিয়ে তাদের লড়াই বন্ধ করায়। তবে তখন জ্যাঙ্ক তার বসকে হুমকি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি জেনি তখন কান্না করতে থাকে। সে বলে, হয়তো আমার চাকরিটা এখানেই শেষ হয়ে যাবে। তখন জ্যাঙ্ক বলে, তুমি এখনো ওই শয়তানটার কাজ করবে? তখন জেনি বলে, এটা আমার বেঁচে থাকার লড়াই, আমি কাজ না করলে কিভাবে সার্ভাইভ করব? তখন স্যাম বলে, আমি তোমার খরচ চালাবো। তবে জেনি তখন বলে, তুমি কি আমাকে আরো দুর্বল করছো? আমাকে এখানেই একা ছেড়ে দাও। আর জ্যাঙ্ক তখন কিছু না বলে সেখান থেকে চলে আসে। তারপর রাতের বেলা জেনি আবার জ্যাঙ্কের কাছে আসে। আর তারপর জেনি জ্যাঙ্ককে বলে, আমি ওই কাজটি ছেড়ে দিয়েছি, তবে তুমি কি আমার সাথে একটু ঘুরতে যাবে? তখন জ্যাঙ্ক রাজি হয়ে যায়। আর এর পরের দিন জ্যাঙ্ক যখন জেনির বাসার সামনে আসে, তখন জেনিকে একটি কুকুর উপহার দেয়। আর জেনি এটি পেয়ে খুব খুশি হয়ে যায়, কারণ সে সারাদিন একাই থাকে। তারপর তারা হাঁটতে হাঁটতে একটি নদীর কিনারে আসে। তখন জ্যাঙ্ক বলে, এখানে একটি অনাথ আশ্রম ছিল, আর আমি সেখানেই বড় হয়েছি। তবে এখন অনাথ আশ্রমটি নদীতে বিলীন হয়ে গিয়েছে।
আর তারপর তারা সেখানে অনেক কথা বলে। আর তারপর তারা একে অপরের হাত ধরে নদীর দিকে তাকিয়েছিল। আর তারপর জ্যাঙ্ক আবার বক্সিং ক্লাবে যায় এবং তার কোচকে বলে, আমি আবার বক্সিং শুরু করতে চাই, কারণ এখন তার এক্সট্রা টাকা ইনকাম করতে হবে, কারণ সে এখন থেকে জেনির খেয়ালও রাখবে। আর আমরা দেখি জ্যাঙ্ক খুব সহজে তার অপোনেন্টকে হারিয়ে দিচ্ছিল। আর জ্যাঙ্ক এবং জেনি একসাথে থাকা শুরু করে দিয়েছে। আর আজকেই প্রথম জেনি জ্যাঙ্ককে স্পর্শ করে এবং তারা ফার্স্ট কিস করে। আর তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। আর জ্যাং যেহেতু প্রচুর এক্সারসাইজ করে তাই তার শরীর সবসময় ব্যথা থাকে। তাই জেনি জ্যাংকে মাসাজ করে দেয়, মানে জেনি মাসাজ করাও শিখে নিয়েছে, কারণ একটা বক্সার অনেক কষ্ট করে আর তার শরীর সবসময় ব্যথা থাকে, তাই তার স্বস্তির জন্য এই ম্যাসাজ করা দরকার। তবে জাং সবসময় চেষ্টা করে তার বক্সিং এর সময় তার মুখে যেন আঘাত না লাগে। আর জাং যখন বাসে যাবে তখন জেনি তার চেহারা ছুঁয়ে দেখবে, আর যদি চেহারায় কোনো আঘাতের দাগ থাকে তখন জেনি কষ্ট পাবে, আর তাই সে তার মুখ সাবধানে রাখে। এরপর একদিন জেনি তার গল্প বলা শুরু করে। সে বলে তার বার্থডের দিন গাড়ি নিয়ে তার বাবা মাকে নিয়ে ঘুরতে বের হয়, আর জেনি তখন ড্রাইভ করছিল। তবে তারা যখন ঘুরছিল তখন তারা দেখে একটি বিল্ডিং থেকে আগুনে পুড়ে একজন লোক পড়ে যাচ্ছিল। আর সেদিকে তাকিয়েই জেনি তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। আর এর ফলে তার বাবা মা দুজনেই মারা যায় এবং জেনি অন্ধ হয়ে যায়। তখন আমরা দেখি এই ঘটনা শুনে জ্যাঙ্ক স্তব্ধ হয়ে যায়। আর আমরা জানতে পারি জ্যাঙ্ক আগে যে মানুষের কাছ থেকে টাকা উদ্ধার করত, তেমনি একদিন সে একজনের কাছে টাকা উদ্ধার করতে যায়। তবে সে যখন জানতে পারে জ্যাঙ্ক সেখানে এসেছে তখন সে তার শরীরে আগুন দিয়ে জানালা দিয়ে লাফ দেয়। তবে জ্যাঙ্ক তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে ওই লোকটি সেখান থেকে পড়ে যায়। আর এই দৃশ্যটি দেখতে পেরেছিল আমাদের জেনি, আর এর ফলেই জেনির এই অবস্থা হয়। তখন জ্যাঙ্ক বুঝতে পারে জেনির এই অবস্থার জন্য জ্যাঙ্কই কোনো না কোনো ভাবে দায়ী, কারণ সে যদি ভুল রাস্তায় না যেত, মানুষদের সাথে এরকম ব্যবহার না করতো, তাহলে হয়তোবা এই দিন আসতো না। তবে আমরা জানতে পারি যে লোকটি আগুনে পুড়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই লোকটি এখনো বেঁচে আছে, আর জ্যাঙ্ক এখনো সেই লোকটির চিকিৎসার খরচ বহন করে। আর জেনির চোখের জন্য যেহেতু জ্যাঙ্ক দায়ী, তাই সে চায় জেনির চোখের দৃষ্টি আবার ফিরে পাক, তাই সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার তার চোখ পরীক্ষা করে বলে জেনির চোখ ঠিক হবে, তবে তার জন্য তাকে একটি অপারেশন করতে হবে, আর এই অপারেশনে অনেক টাকা খরচ হবে। তবে জ্যাঙ্কের কাছে কোনো টাকা ছিল না, তাই সে একটি বক্সারের কাছে যায়, আর ওই বক্সার জাঙ্ককে একটি লোকের কাছে যায়, আর ওই লোকটি তাকে নগদ টাকা দেয় এবং একটি ফোন দেয় আর একটি পাসপোর্ট তৈরি করে দেয়। সে বলে তোকে থাইল্যান্ড যেতে হবে, সেখানে একটি ম্যাচ খেলতে হবে, আর এই ম্যাচটি কোনো নর্মাল ম্যাচ না। সেখানে ম্যাচ খেললে একজন জিতবে আর একজন মারা যাবে, মারা না যাওয়া পর্যন্ত সেই ম্যাচ চলতেই থাকে। আর এই ম্যাচে অনেক মানুষ টাকা বাজি ধরে। আর সে বলে থাইল্যান্ডের পুলিশ যদি তোকে ধরে ফেলে তাহলে আমরা কিছুই জানি না, এটি একটি অবৈধ ফাইট, আর এখানে তোর জানও যেতে পারে। তবে জ্যাংয়ের যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই সে রাজি হয়ে যায়। আর জাং যেহেতু থাইল্যান্ডে যাবে তাই তাকে তার পরিচয় লুকাতে হবে, তাই জাং তার পাসপোর্ট, আইডি কার্ড সবকিছু জ্বালিয়ে দেয়। আর জাং সেখানে যাওয়ার আগে লাস্ট বারের মতো জেনির কাছে যায়। তখন আমরা দেখি জেনি হসপিটালে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। জেনি তখন বলে আমি চোখ খোলার পরে সর্বপ্রথম তোমাকেই দেখতে চাই। জেনি তখন মজা করে বলতে থাকে আচ্ছা এমন যদি হয় তুমি দেখতে খুব কুৎসিত হও, আর এটা বলেই দুজনেই হাসতে থাকে। এরপর জেনিকে ডাক্তার ভিতরে নিয়ে যায় অপারেশনের জন্য, আর অন্যদিকে জ্যাং থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। আর তারপর জ্যাং যেখানে ফাইট হবে সেখানে যায়। তখন সেই বক্সার জ্যাংকে বলে এই ফাইটের কোনো নিয়ম নেই, এই ফাইট ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কেউ অজ্ঞান বা মরে না যাবে, কারণ এই ফাইটের মধ্যে যত বেশি রক্ত তত বেশি টাকা। সে আরো বলে তোমার বিপক্ষে যে ফাইটার নামবে সে খুব ভয়াবহ, সে এই পর্যন্ত অনেক ফাইটারকে মেরে ফেলেছে। আর তারপর তাদের ফাইট চালু হয়ে যায়, আর এই ফাইটটি অনেক মানুষ দেখছিল, অনলাইনেও সম্প্রচারিত হচ্ছিল। অনলাইনের মাধ্যমে অনেক মানুষ তাদের উপর টাকা লাগাচ্ছিল। আর প্রথম দিকে সেই ফাইটার জ্যাংকে অনেক মারলেও শেষ পর্যন্ত জ্যাং সেই ফাইটারকে হারিয়ে জিতে যায়। তখন অন্যদিকে আমরা দেখি যে লোকটি জ্যাংকে টাকা দিয়েছিল সে খুব রেগে যায়, কারণ সেই বক্সারটি বলেছিল জ্যাং হেরে যাবে, কারণ জ্যাং অনেকদিন বক্সিং এর সাথে জড়িত ছিল না, তাই তার বিপক্ষে টাকা লাগাতে। আর ওই লোকটি তখন ওই বক্সারকে বলে আমার যতগুলো টাকা হেরেছি তা তুমি আমাকে ফেরত দিবে, তা না হলে তোমাকে মেরে ফেলবো।
আর এরপর যখন জাং সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে ডাক্তারকে কল দেয়। আর ডাক্তার তখন তাকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে। তবে তখনই আমরা দেখি একটি গাড়ি এসে জাংকে উড়িয়ে দেয়। আর সেখান থেকে কিছু লোক বের হয়ে জাংকের পেটে 2বার চাকু ঢুকিয়ে দেয়। আর জাংকে যখন পুরোপুরি মেরেই ফেলবে তখন তারা দেখে একটি গাড়ি আসছে, তাই তারা পালিয়ে যায়। আর তখন আমরা সেই গাড়ির ভিতরে সেই বক্সারকে দেখতে পাই। তখন আমরা বুঝি এই কাজটি সেই বক্সারই করেছে এবং সে তখন জাংকের কাছে থাকা টাকার ব্যাগটি নিয়ে যায়। তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জেনির অপারেশন শেষ হয়ে গিয়েছে এবং জেনি চোখ খুলছে। তবে তখন সে জাংকে দেখতে পায় না। তারপর সে জাংকে অনেক খুঁজে, তবে তার সব ডকুমেন্ট সে থাইল্যান্ডে যাওয়ার পূর্বেই পুড়িয়ে ফেলে। এখন তার এনআইডি কার্ড, ছবি বা কোনো কিছুই তার কাছে নেই। তখন জেনি জাংকের জন্য অনেক অপেক্ষা করে, তবে জাং তো সেখানে আর আসে না। আর জেনি যখন পুলিশের কাছে যায় জাং হারিয়ে গেছে সেই কমপ্লেন করতে, তখন পুলিশ তার আইডি কার্ড চায়, কারণ আইডি কার্ড ছাড়া তো কাউকে খুঁজে বের করা যায় না। তবে জাং তো থাইল্যান্ডে যাওয়ার পূর্বেই তার আইডি কার্ড, ছবি সবকিছুই পুড়িয়ে ফেলে। তবে জেনি জাংকে অনেক খুঁজতে থাকে। আর আমরা দেখি জেনি যখন অন্ধ ছিল তখন জাংকের যে চেহারা স্পর্শ করেছিল তার উপর ভিত্তি করে একটি ফেসের মূর্তি তৈরি করে। আর জেনি বর্তমানে এই কাজ করছে। তার পাশাপাশি জেনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্যারালাইজড রোগীদের মাসাজ দেয়। তারপর একদিন জেনি একটি হসপিটালে যায় এবং একজন বুড়ো লোককে মাসাজ দিচ্ছিল। আর তখন আমরা পাশের সিটে একজন রোগীকে শুয়ে থাকতে দেখি। আর সেই রোগীটি যখন অন্যদিকে ফিরে তখন আমরা দেখতে পারি সেটি জাং ছিল। আসলে জাং সেখানে মারা যায়নি, তবে এই ঘটনায় সে প্যারালাইজড হয়ে গিয়েছে। আর জাং জেনিকে দেখেই চিনতে পারে, তবে জাং তার পরিচয় দেয় না। আর জাং যেহেতু প্যারালাইজ তাই জেনি তাকেও মাসাজ দিতে আসে। তবে সে যখন জাংকে মাসাজ দিচ্ছিল তখন সে অনুভব করতে পারে এটি জাং, কিন্তু সে পুরোপুরি শিওর না, কারণ সে তো জাংকে দেখেনি। আর এখন জাংকের পরিচয় পুরোটাই ভিন্ন, কারণ জেনি যখন উপরে নাম দেখে রোগীর তখন সে দেখে সেখানে অন্য কোনো নাম দেয়া। এর কারণ তো আমরা জানি। এরপর আস্তে আস্তে জাং সুস্থ হয়ে ওঠে। এরপর জাং যখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই আশেপাশে জেনি চলে আসে, আর তার সাথে সেই কুকুরটি ছিল। তবে কুকুরটি জাংকের গন্ধ শুকেই তাকে চিনতে পারে, আর সে দৌড়ে এসে জাংকে জড়িয়ে ধরে। তবে জেনি তো তা বুঝতে পারে না, সে তার কুকুরটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেনি তার কুকুরটিকে নিয়ে তার বন্ধুর কাছে আসে, আর তার বন্ধু হচ্ছে কুকুরের ডক্টর। তারপর জেনি তার কুকুরের এই আচরণের কথা জিজ্ঞেস করে। আসলে কুকুর তাদের অতি পরিচিত কাউকে দেখলে এমনটা করে। আর তখন জেনি বুঝতে পারে এটি জাং, কারণ সে হসপিটালে এই লোককেই মাসাজ দিয়েছিল। আর তখন তারও মনে হয়েছিল এটি জাং, আর আজকে কুকুরটি এই জাংকে দেখেই চিনে ফেলে। তারপর জেনি দৌড়ে বাইরে আসে, জাংকে খুঁজতে থাকে, তবে সে কোথাও জাংকে পায় না। তখন তার সেই নদীর পাড়ের কথা মনে পড়ে, আর সে দৌড়ে সেই নদীর পাড়ে যায়। আর সেখানে যেয়ে সে ঠিকই একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সে সেখানে গিয়ে জাংকে খুঁজে পায়। আর জাংয়ের চেহারা যেহেতু আগের চেয়ে খারাপ হয়ে গিয়েছে এবং সে প্যারালাইজড হয়ে গিয়েছে, তাই সে জেনির কাছে বোঝা হয়ে থাকতে চায়নি। আর এর জন্যই সে জেনির সাথে দেখা করেনি। তবে জেনি জাংকের কাছে আসে, আর তখন জেনি বলে, আমি শুধুমাত্র তোমার জন্যই চোখ ঠিক করিয়েছি, যাতে আমি সারা জীবন তোমাকে দেখতে পাই। আর সে জাংকে জড়িয়ে ধরে। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।